সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গিরিতরণের শ্যামসুন্দর বনবীথিকা, সাগর আর উদার আকাশের ভালোবাসায় আমাদের এই কক্সবাজার। সাগর সৈকতের এই কক্সবাজারে যুগে যুগে অনেক কৃতিবান পুরুষের জন্ম হয়েছে। শিক্ষাক্ষেত্রে, ক্রীড়াক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কথা যখনই বলা চলে, তখনই কক্সবাজারের শিক্ষা বিস্তারের অন্যতম দিকপাল মরহুম শামসুল হুদা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত, সাংসদ প্রফেসর মরহুম অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী। আর ক্রীড়াক্ষেত্রে যখনই আসা যায়, তখনই আমরা দেখতে পাই ফুটবলে আজকের বাফুফে অধিকর্তা কর্মকর্তা বিজন বড়ুয়া, জাতীয় দলের ফুটবলার তৌহিদুল আলম সবুজ, ক্রিকেটের আইকন আজকের হাল আমলের মমিনুল হক স্বরূপ। এই জাতীয় অনেক কৃতি ক্রীড়াবিদ এই কক্সবাজার জন্ম দিয়েছে। আমরা জানি লুকোজ ঐতিহ্যের বৈশাখ আসলে পরে প্রতি বছর কক্সবাজারে লুকোজ ঐতিহ্যের বলি খেলা হয়ে থাকে। লুকোজ ঐতিহ্যের এই বলি খেলার মধ্যে আমাদের ঐতিহ্যবাহী সদ্য সমাপ্ত কক্সবাজারের টিসি সাহেবের বলি খেলা অন্যতম। সে 49তম আসরে যিনি 12 বার চ্যাম্পিয়ন হয়ে কক্সবাজারের 25 লক্ষ জনগোষ্ঠীর যিনি হৃদয় জয় করে নিয়েছেন, সেই কৃতিমান পুরুষ দিদারুল আলম দিদার বলি আজকে আমাদের বয়েস প্যারেডার সাপ্তাহিক আয়োজন ক্রীড়া জগতে হাজির হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে দিদার বলির সাথে কথা বলবো তার লাইফ স্টাইল নিয়ে, তার জীবনী নিয়ে, তার খাদ্য স্টাইল নিয়ে এবং তার শৈশবের বেড়ে ওঠা নিয়ে। আমরা কথা বলছি দিদার বলির সাথে। দিদার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দিদার ভাই, আজকে আপনার জীবনের যে একটা অনুষঙ্গ, আজকে আপনার যে খ্যাতিমান একজন পুরুষ ময়দানি লড়াই প্রতিপক্ষকে সহজে কুপকাত করে, সেই বিখ্যাত দিদার বলি আজকে আপনার জানতে চাই ভয়েস প্যারেডার পক্ষ থেকে আপনার শৈশবে বেড়ে ওঠার স্মৃতি, আপনি কিভাবে বড় হয়েছেন? আমার বাড়ি রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ওমখালী গ্রামে। আমার আব্বা সাবেক মেম্বার জনাব আশরাফ আলী। আমি ছোটবেলা থেকে যখন লেখাপড়া করতাম তখন এই খেলাধুলার সাথে সম্পৃক্ততা ছিল আমার। বিভিন্ন খেলাধুলাতে আমি অংশগ্রহণ করতাম। তার মাঝে আমি ছোটবেলা থেকে যেমন শক্তিশালী, আমি মোটাসোটা ছিলাম, তখন আমি এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলাকে আমি সবচাইতে আমার প্রিয় খেলা হিসেবে বেছে নিয়েছি, যার নাম বলি খেলা। আমি যখন খেলাধুলা করতাম তখন আমার লেখাপড়া চলছিল। আমি তখন স্কুলে পড়তাম রামু খিজিরি আদর্শ বিদ্যালয়ে। তো সেই সাথে আমি ওই খেলার মাঠে গিয়ে আমি খেলাধুলা করতাম। জীবনের প্রথম বলি খেলাটা কিভাবে হয়েছিল? সে বলি খেলায় কি আপনি জিতেছিলেন? হ্যাঁ, অবশ্যই আমি জিতেছিলাম। আমি যখন আমার রামুতে, আমার যেখানে স্কুল, আমার শিক্ষা প্রতিষ্ঠান, তখন এখানে পার্শ্ববর্তী আমার একটা খেলা হয়েছিল রামু। তো ওখানে আমি স্কুল ছুটির পর আমি খেলতে গিয়েছিলাম। আনুমানিক বয়স কত ছিল তখন? আমার বয়স তখন 14 বছর ছিল। 14 বছর। হ্যাঁ। তো তখন আমি খেলতে গিয়েছিলাম। ওই খেলাতে আমি খেলে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তখন থেকেই ওই খেলার প্রতি জনপ্রিয়তা, অনেক হাজার হাজার জনপ্রিয়তা তখন আমাকে অনেক উৎসাহ, আনন্দ দিয়েছিল। যার কারণে এই খেলার প্রতি আমি এই খেলা, এই বলি খেলাকে আমি আমার প্রিয় খেলা হিসেবে বেছে নিই। এত পেশা থাকছে, আপনি বলিকে পেশা হিসেবে বেছে নিলেন কেন? আসলে এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলাকে আমার চট্টগ্রামের, বিশেষ করে আমার চট্টগ্রামের বিভাগে এই খেলাকে প্রতি মানুষের আকর্ষণ বেশি এবং শক্তিশালী। এই খেলা হচ্ছে শক্তির খেলা। যেমন আমার শরীর আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে, যে করে হোক আমি এই খেলার যেমন কৌশল তেমন শক্তি, যখন আমার সবকিছু সম্ভব হয়েছে, আমি এই খেলার প্রতি আমার খুব আকর্ষণ ছিল হিসাবে আমি এই খেলার প্রতি যখনই বলি খেলা দেখতে চাই, আমি দেখেছি কক্সবাজারের সব মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, প্রতিপক্ষকে আপনি সহজেই কুপকাত করতে সিদ্ধহস্ত। এই যে এত শক্তি পান আপনি কিভাবে, কোত্থেকে? আপনার খাদ্য স্টাইলটা কাইন্ডলি বলবেন ভয়েস প্যানেলের দর্শক মন্ডলীর জন্য। অবশ্যই আমি সর্বপ্রথম বলতে গেলে আমার আল্লাহ মহানবুল আলমিন আমাকে এই শক্তি দিয়েছে। তবে সেই সাথে আমরা অনেক কিছুই এখানে, আমার নিজের বলতে কিছু নেই, যেমন আমার মানুষের দোয়া করে আমাকে
হ্যাঁ, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে এবং সেই সাথে আমার কিছু করণীয় আছে। তবে খাওয়া দাওয়া, চিকিৎসা সব কিছু আমার চালিয়ে যেতে হয়। এবং খাওয়া বলতে গিয়ে আপনার 3 বেলা যদি আপনি খুব ভালোভাবে এবং মুরগি, কবুতর, হ্যাঁ আমার দেশি মিঠা পানির মাছ এই সমস্ত কিছু নিয়মিত খাওয়া হয়। খেয়ে যদি- সাগরের পানি না, সাগরের মাছ কি আপনার হাতল তাদেরকে নেই। কেন? ওখানে ধরো সাগরের মাছের তো কোনো রক্ত নেই। রক্ত নেই, হ্যাঁ। আর্সেনিকের একটা ভয় থাকে। হ্যাঁ, ভয় থাকে। ও। এই জন্য কিন্তু মিঠা পানির মাছ খুব শক্তিশালী, যেমন কবুতরের মতো, দেশি মুরগির মতো হেভি শক্তি দেয়। এগুলো নিঃসন্দেহে পরিবারের সদস্যরা আপনাকে অনেক বেশি ভালোভাবে যাতে শক্তি সঞ্চয় করেন, হ্যাঁ, এই ব্যাপারে মনে হয় বেশ যত্নশীল থাকে। যত্নশীল সহকারে আমাকে এই জিনিসটা খাওয়ায়। আপনার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি এবং কষ্টের স্মৃতি আর একজন আইকন হিসাবে, একজন বিখ্যাত বলি হিসাবে একটু বলবেন ভয়েস প্যানেলের দর্শকদের জন্য। আমি যখন চট্টগ্রামের মাটিতে প্রথম বছর 2001 সালে আমি যখন চট্টগ্রাম মাটিতে গিয়ে জাপারের বলি খেলাতে অ্যাটেন্ড করলাম, তখন আমাকে অনেক সাংবাদিক মিডিয়া ভাইরা আমাকে সহযোগিতা করেছে। হ্যাঁ, ওখানে যে খেলার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে, মানে এদের সহযোগিতায় আমি ওখানে খেলে খুব আনন্দিত হয়েছি, খুব খুশি হয়েছি। প্রথমবার গিয়ে তখন আমি তরুণ অবস্থায় আমাকে আব্দুল্লাহ আল নোমান মন্ত্রী, খাদ্যমন্ত্রী তখন ছিল, উনি আমাকে বলছিল এত তরুণ ছেলে এখানে আমাদের চট্টগ্রামের মাটিতে এসে একজন রানিং চ্যাম্পিয়ন সিদ্দিক বলির সাথে খেলে লড়বে, একজন ইয়াং ছেলে, ছোট ছেলে। সিদ্দিককে হারিয়েছিলেন? হ্যাঁ, সিদ্দিককে হারিয়েছি। তো উনি বলছিল আমরা যদি আমাদেরকে যদি এখানে খেলার আয়োজক কমিটিদের এদেরকে বলতো, আমরা ওনাকে সম্বর্ধনা দিয়ে এখানে আমন্ত্রণ করে এখানে যদি খেলতো, তো আমরা ওনাকে রিসিভ করে এখানে মাটির সম্মানে ওনাকে খেলার সুযোগ করে দিতাম। সবচেয়ে কষ্টের তখন আমার সেটা আনন্দ লেগেছিল, এখনো হৃদয়ে হ্যাঁ। বেশ ভালো লেগেছে। আপনাকে আনন্দিত করে তৎকালীন একজন মন্ত্রী আমার প্রশংসা, সুনাম, অভিনন্দন এবং পুরো মানে একটা নতুন একজন বলি খেলোয়াড় গিয়ে যে ডাক সাইড সিদ্দিক বলিকে হারিয়েছিলেন, অবশ্যই সেটা। এর বাইরে কোনো কষ্টের স্মৃতি আছে? আমরা তো জানি আপনি মুক্ত 2-1 বছর মনে হয় আমার কষ্ট নিয়মিত চালিয়ে যেতে পারেন না বলি খেলা, কেন পারেননি? আমার সাথে আমার পুলিশ সাব ইন্সপেক্টর মনমোহন সিং ত্রিপুরার সাথে আমার 3 বছর আমাদের খেলা চলছিল। 3 বছরের মধ্যে আমাদের কেউ কাউকে খেলাতে পারেনি। যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে, যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার কারণে চট্টগ্রামের খেলায় কক্সবাজারে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমাদেরকে 2 বছরের জন্য দুইজনকে 2 বছরের জন্য সাসপেন্ড করেছিল। তো পুনরায় আবার 2 বছর পরে আমি আবার ফিরে গিয়ে জাপারের বলি খেলা আবার চ্যাম্পিয়ন হয়েছি। তখনও খুব খারাপ লেগেছিল। মানে 2 বছর খেলতে পারেন নাই, এটাই হচ্ছে আপনার সবচেয়ে জীবনের কষ্টের স্মৃতি। হ্যাঁ, কষ্টের স্মৃতি। পরে মনমোহন সিং তো মনে হয় পুলিশের উপপরিদর্শক। এরপর তো হয়তো উনি আপনার সাথে উনি মাঠে আসে নাই, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় আসেন। হ্যাঁ। আচ্ছা, সবচাইতে কঠিন প্রতিপক্ষ দীর্ঘ আপনি প্রায় 32-33 বছর বয়স আপনার, এই দীর্ঘ সময়ে আপনি বলেছেন 12-13-14 বছর থেকে আপনি পেশাদার একজন বলি, যে সবচাইতে কঠিন প্রতিপক্ষ যাকে ময়দানি লড়াই আপনি পেয়েছিলেন, সেকে তার নাম কি বলবেন? হ্যাঁ, আমি আমাদের কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আমাদের জাতীয় কুস্তিগীর ঢাকা ফেডারেশনের অন্তর্ভুক্তি যার নাম বেলাল বলি, উনি আমার সাথে কক্সবাজার স্টেডিয়ামে এসে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মনমোহন সিং অধ্যায়ের পর গেলবারের আগের বার নাকি? হ্যাঁ, না 2 বছর আগে। 2 বছর আগে। এবার থেকে 2 বছর আগে আপনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। সেই জাতীয় কুস্তিগীর যিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে থাকেন, সে মুর্শেদ বলি সম্ভবত বেলাল বলি কি আপনি ওনার সাথে আমার কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল আমার লাগে, মানে আমার যে খেলার জীবনী যতদিন ছিল উনি হচ্ছে সবচেয়ে আমার কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল মনে করি। কঠিন প্রতিদ্বন্দ্বী। আচ্ছা দিদার ভাই, আপনি যে কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে আপনি বলি খেলে থাকেন, ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা বলি করেন, এই যে কক্সবাজারের জেলার বাইরে আপনি কোথায় কোথায় বলি করেছেন এই দীর্ঘ সময়? আমি চ্যানেল আই প্রোগ্রামে গেছিলাম সিরাজগঞ্জে, বার্তা সম্পাদক তিনি আমাদেরকে শ্রদ্ধেয়
শাইখ সিরাজ সাহেব, উনি আমাদেরকে সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম নিয়েছিল। এরপরে আর ঢাকাইতে গেছিলাম, ঢাকাতে গিয়ে ওখানেও খেলেছি, চট্টগ্রামে খেলেছেন। চট্টগ্রামে খেলেছি। ঐতিহ্যবাহী সাতকানিয়ার মক্কার বলি খেলায় কি কখনো অংশগ্রহণ করেছিলেন? সাতকানিয়া মক্কার বলি খেলায় ঐতিহ্যবাহী পুরোনো দিনের খেলা। অনেক ওখানে 13 বছর যাবত এখনো রানিং চ্যাম্পিয়ন। 13 বছর ধরে আপনি রানিং 13 বছর ধরে চ্যাম্পিয়ন এখনো আছে ইনশাআল্লাহ। তাহলে এই যে আপনার জীবনের যে সামনের লক্ষ্য, আপনি কতদিনে গলি খেলা চালিয়ে যাবেন? একটু ভয়েস ক্যারিয়ার অজস্র দর্শক রয়েছেন দেশ এবং দেশের বাইরে, তাদের জন্য কাইন্ডলি একটু বললে একটু ভালো হয়। অবশ্যই আমি আসলে আমি নিজের ব্যক্তিগত পাওয়ার দিয়ে আমি কিছু বলতে পারবো না। আল্লাহ যতদিন আমাকে শক্তি দেয়, আল্লাহ আমার শরীরে যতদিন শক্তি রাখে, ইনশাআল্লাহ আমি ততদিন এই রামু কক্সবাজারের মাটিকে, রামু কক্সবাজারের মানুষকে বিভিন্ন জায়গাতে গিয়ে ঢাকা, চট্টগ্রাম যেখানে খেলা হয় আমি সেই সুনামকে অক্ষুণ্ণ রাখতে চাই। এটা শক্তি তো আল্লাহ দিয়ে থাকে, হ্যাঁ। যতদিন আপনার শরীরে শক্তি থাকবে ততদিন। একেবারে ব্যক্তিগত একটু প্রশ্নে আসি, আপনার এই যে জীবন সঙ্গী কি কোনো এসেছেন? এটা বলতে চাচ্ছি, আপনি কি বিয়ে করেছেন নাকি করার পরিকল্পনা রয়েছে? না, এখনো করি নাই, তবে পরিকল্পনা আছে। আমরা সহসায় আপনাকে নতুন জীবন সঙ্গী হিসেবে আমরা দেখতে চাই, হয়তো সহজেই হচ্ছে নাকি? সহজেই হচ্ছে, অতি সহসায়। অতি সহজে হবে। আচ্ছা দিদার ভাই, এই যে আপনি জানেন কক্সবাজার তথা আজকে পুরো বাংলাদেশ যুব সম্প্রদায় এই যে মাদকের ক্রীড়াঙ্গন ছেড়ে দিয়ে আজকে মাদকের দিকে ধাবিত হয়েছে, বিশেষ করে কক্সবাজারের যুব সমাজ। এই যে যুব সমাজের জন্য আপনি কিছু একটা বলুন, তারা এই পথ থেকে কিভাবে আসতে পারে? আসলে আমাদের বিশেষ করে কক্সবাজারে মাদক এবং কক্সবাজার জেলায় বলতে আমাদের মাদক যেই সেন্টিগ্রেড বেড়ে গেছে, অবশ্যই আমি যুব সমাজের প্রতি উদ্দেশ্য করে বলবো, মাদক থেকে বিরত থাকলে ইনশাল্লাহ আমাদের এই যুব সমাজ গ্রামে যেখানে হোক সুন্দর পথে চলবে, শক্তিশালী হবে, সুন্দর পথে চলবে, দেশে, গ্রামে, হ্যাঁ দেশে, সমাজের নেতৃত্ব দিতে পারবে। যার কারণে মাদককে যদি আমরা দুইটা কারণ, এক যুব সমাজ মাদক পরিত্যাগ করলে খেলাধুলায় ধাবিত হলে তারা শক্তিশালী, হ্যাঁ অবশ্যই, এবং তাদের নৈতিক চরিত্র এবং স্বাস্থ্যটা অটুট থাকে। জি, আপনার আমরা যদি মানে মাদককে যদি আমরা যে কোনো মাদককে যদি বিশেষ করে ইয়াবা, এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে ইয়াবা নিয়ে বেশি আতঙ্কিত এবং যুব সমাজ ওই ইয়াবা নিয়ে পাচারের রুট হচ্ছে কক্সবাজার। এটা যদি যুব সমাজ ঘৃণা করে পরিত্যাগ করে তাহলে দেশ বাঁচবে, কক্সবাজারের মানুষ বাঁচবে, কক্সবাজারের যুব সমাজ বাঁচবে। আশা করি দর্শককে আমার এই যুব সমাজকে বলবো, আপনারা যত পারেন মাদক থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে আপনার শক্তি, সাহস, এই যে সবসময় আপনাকে দেখি একেবারে পুরো দস্তুর স্বাস্থ্যবান, স্বাস্থ্য ফিট একজন মানুষ, শরীর ধরে রাখার জন্য আপনি কোনো ক্যারিশমা, সেই গোপন রহস্যটা কিভাবে? আপনি কি ব্যায়াম করেন না প্র্যাকটিস করেন না বাঁকখালী নদীর পাশে আপনার বাড়ি, কি করেন একটু বলুন তো। আসলে শরীর ধরে রাখতে গেলে অনেক কষ্ট হয়, তবে সেই কষ্টকে যদি আমার খেলার মাঠে যাই, তখন সেই কষ্টটা দূর হয়ে যায়। যখন হাজার হাজার দর্শকের সামনে যখন আমি এই চ্যাম্পিয়নশিপে যখন শিরোপা জিতি, তখন এই আমার কষ্টটা প্র্যাকটিস করতে হয়, নিয়মিত প্র্যাকটিস এবং চিকিৎসা, খাওয়া দাওয়া সবকিছু নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে। আপনি কি জিমে যান? না, লোকাল আমি বাড়িতে জিম করি বা লোকাল হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, এই সমস্ত কিছু প্রোগ্রাম, সাঁতার কাটি। আমরা ধরে নিতে পারি আপনি যে প্রকৃতি থেকে আপনার যে শৈশব যেভাবে বেড়ে ওঠা, সেই প্র্যাকটিসটা এখনো চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, চালিয়ে যাচ্ছে। যেতে পারে আমার যে সর্বশেষ প্রশ্নটা, এই যে আপনি একজন স্বাস্থ্যবান পূর্ব বাংলাদেশের একজন সেরা বলি, 1971 সাল সেই স্বাধীনতার
কঠিন যুদ্ধে আপনি যদি আজকে দিদার বলে থাকতেন তাহলে কি আপনি স্বাধীনতা যুদ্ধে যেতেন? হ্যাঁ, অবশ্যই। আমি আজকে যদি আমি তখন মুক্তিযুদ্ধ, যখন এই মুক্তিযুদ্ধ হয়েছিল তখন যদি আমি জন্ম নিতাম, আমি এই অবস্থায় থাকতেন, লাল সবুজের পতাকার জন্য আমি আমার জীবন যত করে সম্ভব আমি চেষ্টা চালিয়ে যেতাম। এই 30 লক্ষ মানবিক ইজ্জত যে শহীদের বিনিময়ে যদি ওই মুক্তিযুদ্ধে আমি যদি অ্যাটেন্ড করতে পারতাম, আমি যদি ওই যুদ্ধতে যেতে পারতাম, সেটা আমি আজকে গর্বিত হই মুক্তিযোদ্ধা হয়ে বাংলাদেশে মানুষের মুখে। বয়েস মেরিনার আজকে যে স্টুডিও, এই স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আসলে খুব ভালো লেগেছে আমার এই বয়েস মিডিয়ার অনুষ্ঠানে। আপনি দেখেছেন আগে? না, আমি দেখি নাই, সর্বপ্রথম আমার শুনেছি। আমি টেলিভিশন দেখি, হ্যাঁ, আমাদের আঞ্চলিক এবং এই ভয়েস মিডিয়া কক্সবাজারের প্রথম অনলাইন টেলিভিশন পুরো বাংলাদেশে। আমি টেলিভিশনে দেখার মাত্র আমি ভয়েস মিডিয়া, কক্সবাজারের পরিস্থিতি কেমন, কি কোথায় কি চলছে না চলছে সবকিছু দেখি ভয়েস মিডিয়া। মানে ভয়েস মিডিয়ার কর্তৃপক্ষ সাধুবাদ, ধন্যবাদ পাওয়া। অবশ্যই। আপনার এই যে জীবনের একটা লাইফ স্টাইল, সেটা হচ্ছে আপনি বলি খেলেন, পেশাদার বলি, আপনার শরীর ঠিকঠাক হয়, এর বাইরে আপনি সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড কিংবা কৌতুক কোনো গান এই জাতীয় কিছুর সাথে আপনি জড়িত আছেন কিনা? আর যদি নাও থেকে থাকেন তাহলে কোনো কৌতুক কিংবা কক্সবাজার একটা বিখ্যাত আঞ্চলিক গান আপনার প্রিয় দর্শকদের জন্য একটু শোনাবেন কি দয়া করে? তবে আমি তো কোনোদিন গান করি নাই এবং গান গাইনি, তবে যেখানে শুনেছি এখনো ওখান থেকে একটা লাইন বলতে পারি। হ্যাঁ, নিঃসন্দেহে আঞ্চলিক গান তো তোমার জানি না, তবে অন্য ধারায় একটা গান। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মসজিদে গাইতাম, আগে কি সুন্দর গান শোনাইতাম, আগে কি সুন্দর গান শোনাইতাম। হিন্দু বাড়িন তো যাত্রা গান হইত, রঙে রঙে গাইতে হই আমরা যাইতাম। হিন্দু বাড়িন তো যাত্রা গান হইত, রঙে রঙে গাইতে হই আমরা যাইতাম। জারি গানে সারি গাহান আনন্দের তোফান, জারি গানে সারি গাহান আনন্দের তোফান, গাইয়া সারে গান নৌকা দৌড়াইতাম, হাইরে গাইয়া সারে গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর গান শোনাইতাম আমি, আগে কি সুন্দর গান শোনাইতাম। ধন্যবাদ, চমৎকার করেন দিদার ভাই। আপনি এখন তো বলি খেলায় দেখাইতে পারেন, গান শোনান কম আপনি। এই যে সে সাথে আপনি কক্সবাজারের একটা আঞ্চলিক গান, যেটা আপনার সাথে আমি 2-1 বলি খেলা দেখতে গিয়েছিলাম, হয়তো হাঁটার তলে আপনার মুখ থেকে গুনগুন একটা গান শব্দ বেরিয়ে যায়। কক্সবাজারের মানুষের জন্য এই জনপ্রিয় গানটা ইদানিং আলামনের। মধু হই হই বিষ হাবাইলা, মধু হই হই বিষ হাবাইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা। আশায় আসিল তোমার লয় বান্ধবে কান সুখের গান, আশায় আসিল তোমার লয় বান্ধবে কান সুখের গান। সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, হন দোকান ভাই ভালোবাসার দাম নদিলা। চমৎকার গিয়েছেন অনেক। আপনি শুধু একজন বলি না, চমৎকার একজন শিল্পীও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ কথা বললাম যিনি সমাজ পরিবর্তনের নায়ক বটে, কক্সবাজারের লোকজ ঐতিহ্যের যে ঐতিহ্যবাহী বলিকালার প্রাণ পুরুষ। তিনি শুধু কক্সবাজারের অহংকার নন, আমাদের প্রিয় রামুর অহংকার নন, পুরো দেশের অহংকার, আমাদের এই চট্টগ্রাম তথা বাংলাদেশের অহংকার। সেই দিদার বলি সমাজ পরিবর্তনের কথা বলেছেন, সমাজ বিবর্তনের কথা বলেছেন, যুব সমাজকে মাদককে না বলার জন্য সত্য সুন্দর পথে এগিয়ে আসার জন্য কথা বলেছেন। আমরা যদি প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে দিদার বলির মতো একজন আইকন বিশিষ্ট
এই যে ক্রীড়া সংস্থার কারিগর হিসাবে ওনাকে যদি আমরা আমাদের আইকন হিসাবে ধরে নিতে পারি, তাহলে এই প্রিয় বাংলাদেশ সুন্দর হবে, এই আমাদের প্রিয় কক্সবাজার সুন্দর হবে, আগামী প্রজন্ম তথা দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করি। আজকের মতো ভয়েস মেরিনার অজস্র দর্শক মণ্ডলীকে অজস্র আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।